ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা তোমাদের আলোচনা করছিলাম দেখো দ্রবণ অধ্যায়ের কোয়ালিটেটিভ প্রপার্টি, এবং দেখো এই অধ্যায়ের আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকেই একদম শেষ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেখো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি। দেখো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এই ব্যাপারটা কি, তার আগে দেখো আমরা তোমাদের যে সংখ্যাগত ধর্মের যে সূত্রগুলো বা যে আলোচনাগুলো করে এসেছি বা যে চারটে সংখ্যাগত ধর্ম আলোচনা করেছি, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন বা অভিস্রাবণ চাপ, প্রতি ক্ষেত্রেই আমরা দাবকের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলে এসেছি। অর্থাৎ দ্রবণে দাবক কেমন হতে হবে? দাবক হতে হবে কঠিন, অনুদ্বায়ী এবং বিশেষত তোমার কী আছে, যারা দ্রবণে যাদের ক্ষেত্রে দ্রবণের বিয়োজন বা সংযোজন ঘটবে না। হয়েছে? দেখো তাহলে বাকি যে দাবগুলো থাকছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে সংযোজন বা যাদের ক্ষেত্রে বিয়োজন ঘটবে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেই হবে এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তাহলে আমরা দেখো এমনি নর্মালভাবে কি আলোচনা করে এসেছি, দ্রবণে যখন দাবও থাকবে কীরকম, দ্রবণে দাব, যাদের ক্ষেত্রে তোমার কি আছে, দ্রবণে দাবটা কীরকম হবে, দ্রবণে যাদের সংযোজন বা বিয়োজন, যাদের সংযোজন বা বিয়োজন ঘটে না, তাদের ক্ষেত্রে আমরা সংখ্যাগত ধর্ম আলোচনা করে এসেছি। এবং এই সংখ্যাগত ধর্মের সবগুলোর ক্ষেত্রে আমরা যদি উদাহরণস্বরূপ অভিস্রাবণ চাপ নিয়ে আলোচনা করি, তাহলে তাদের ক্ষেত্রে যদি সি গাঢ়ত্বের দ্রবণের অভিস্রাবণ চাপ পাই হয় টি উষ্ণতায়, তাহলে আমরা কি বলতে পারি, পাই সমান সি আর টি। এই সূত্র আমরা করে এসেছি। অভিস্রাবণ চাপটাকে যদি আমরা উদাহরণ হিসাবে ধরে নিই, এখন দেখো যে সমস্ত দাবকগুলো দ্রবণের ক্ষেত্রে সংযোজন বা বিয়োজন ঘটে, যেমন ধরো জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে NaCl, Na2SO4 বা Al2SO4(3), এদের ক্ষেত্রে কি হবে? বা বলা যেতে পারে, ধরে নাও আরও যদি অন্য উদাহরণ দিই, যেমন ধরো বেনজিন দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড, বা তোমার বেনজোয়িক অ্যাসিড, এরা কি হয়? এদের ক্ষেত্রে দেখো এদের দ্রবণে বিয়োজন ঘটে, এদের ক্ষেত্রে দ্রবণে কি হয়, সংযোজন ঘটে। তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হবে, সাধারণ যে সূত্র অনুযায়ী সংখ্যাগত ধর্ম সেগুলো মিলবে না। উদাহরণস্বরূপ দেখো আমরা যদি বলি অভিস্রাবণ চাপ পাই সমান সি আর টি, তাহলে এদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে? তাহলে কি বলছি, কাদের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না বা সংখ্যাগত ধর্মের যে সূত্রগুলো করে এসেছি প্রযোজ্য হবে না? যাদের ক্ষেত্রে দ্রবণে দাবক অণুর বিয়োজন বা সংযোজন ঘটে। এখন দেখো আমি এখানে এইরূপ যে দ্রবণ নিয়েছিলাম, এদের ক্ষেত্রে কি কি ছিল, এইগুলো সাধারণত কি ছিল, ইউরিয়া, গ্লুকোজ বা ফ্রুক্টোজ ইত্যাদি। তাহলে ইউরিয়া, গ্লুকোজ, ফ্রুক্টোজ অর্থাৎ যাদের ক্ষেত্রে সংযোজন বা বিয়োজন ঘটছে না তাদের ক্ষেত্রে সূত্র অনুযায়ী মিলছে, যাদের ক্ষেত্রে বিয়োজন বা সংযোজন ঘটছে তাদের ক্ষেত্রে এই সূত্র তারা মেনে চলছে না। এর কারণটা কি কারণে এরা মেনে চলছে না? কারণ দেখো তোমাদের প্রথমেই আলোচনা করা হয়েছে যে সংখ্যাগত ধর্মগুলো কি হয়, দাবের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ আমি দাবরূপে গ্লুকোজ নিয়েছি না NaCl নিয়েছি না অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, এইটার ওপর কোনো কিছু নির্ভর করে না, আমি দাবও যা ইচ্ছা নিতে পারি। ঠিক আছে? নির্ভর করে কার ওপরে, কণা সংখ্যার ওপরে।
অর্থাৎ দ্রবণে উপস্থিত দাবের কণা সংখ্যা। তাহলে আমি নিশ্চিত রূপে বলতে পারি যে এই দুটো ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দ্রবণে বিয়োজন ঘটছে বা সংযোজন ঘটছে তাদের ক্ষেত্রে কি বলতে পারি যে দ্রবণে দাবের কণা সংখ্যার পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রে কমনভাবে আমরা কি বলতে পারি যে দ্রবণে দাবের কণা সংখ্যার পরিবর্তন ঘটে। এখন দেখো যাদের ক্ষেত্রে বিয়োজন ঘটে, যেমন ধরো NaCl, এখানে ধরো বিয়োজিত যদি হয়ে যায়, বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে কি করবে Na+Cl-, তাহলে জলীয় দ্রবণে তোমার কি হচ্ছে দেখো কণা সংখ্যা বৃদ্ধি ঘটছে। তাহলে জলীয় দ্রবণে যখন কণা সংখ্যা বৃদ্ধি ঘটছে তাহলে এদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্ম কি হবে, সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে। কেন? কারণ সংখ্যাগত ধর্মের মান দ্রবণে উপস্থিত দাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এদের ক্ষেত্রে দেখো এইরূপ ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, যখন সংযোজন ঘটছে দ্রবণে দাবের কণা সংখ্যা কি হয়, কণা সংখ্যার হ্রাস ঘটে। অর্থাৎ কেন হ্রাস ঘটে? দ্রবণে দাবের সংযোজন ঘটছে, অর্থাৎ দ্রবণে দাবের দুটো অণু বা তিনটে অণু বা চারটে অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে, তাহলে দাবের কণা সংখ্যার হ্রাস ঘটছে। তাহলে এদের ক্ষেত্রে তোমার সংখ্যাগত ধর্ম কি হবে, সংখ্যাগত ধর্মের কি ঘটবে, হ্রাস ঘটবে। হয়েছে? তাহলে সংখ্যাগত ধর্মের হ্রাস ঘটবে। এইখানে দেখো এই যে বললাম সংখ্যাগত ধর্মের বৃদ্ধি ঘটবে, এটা কি অনুযায়ী, এটা এই যে সূত্র অনুযায়ী যে সংখ্যাগত ধর্ম পাওয়া উচিত, অর্থাৎ ধরো অভিস্রাবণ চাপকে ধরে নিলে পাই সমান CRT, এই সূত্র অনুযায়ী যে অভিস্রাবণ চাপ পাওয়া উচিত তার থেকে দেখব কি অভিস্রাবণ চাপ বৃদ্ধি ঘটছে। অর্থাৎ পরীক্ষা করতে গিয়ে দেখতে পাবো বা পরিমাপ করতে গেলে দেখতে পাবো এদের ক্ষেত্রে তোমার কি আছে, অভিস্রাবণ চাপের বৃদ্ধি ঘটছে। এবং এদের ক্ষেত্রে যেহেতু কণা সংখ্যা হ্রাস পাচ্ছে তাহলে এদের ক্ষেত্রেও কি হবে, আমরা এই যে তাত্ত্বিক যে মান সেই মানের তুলনায় পরিবর্তন ঘটবে এবং পরীক্ষা করতে গিয়ে যে পরীক্ষালব্ধ মান পাবো, অর্থাৎ যদি অভিস্রাবণ চাপটাকেই ধরে নিই তাহলে তাদের ক্ষেত্রে অভিস্রাবণ চাপ কি হবে, কম হবে। এবং শুধু তাই নয়, এখানে দেখবে আমরা আরেকটা দেখবে সংখ্যাগত ধর্ম যেগুলো করেছি সবার ক্ষেত্রেই সংখ্যাগত ধর্ম থেকে আমরা একটা জিনিস করেছি, দাবের আণবিক ওজন নির্ণয়। তাহলে সংখ্যাগত ধর্মের মানের যদি পরিবর্তন ঘটে তাহলে দাবের আণবিক ওজনেরও তোমার কী হবে, পরীক্ষালব্ধ যে মানটা পাবো তার মানটা কি হবে, অ্যাকচুয়াল যে মান দাবের যে আণবিক ভর তার অপেক্ষা ভিন্ন হবে। যেখানে দেখবো এই সংখ্যাগত ধর্মের বৃদ্ধি ঘটছে সেখানে দেখব আণবিক ওজনের হ্রাস ঘটছে, অর্থাৎ আণবিক ভরের হ্রাস ঘটে এবং কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যাবে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক। আর যেখানে সংখ্যাগত ধর্মের মান দেখো হ্রাস হচ্ছে সেখানে আণবিক ওজন দেখো তোমার কি আছে, আণবিক ভর কি হবে, আচ্ছা তাহলে এখানে একদম ছোট করে লিখে দিচ্ছি, আণবিক ভর সেখানে কি হবে, বৃদ্ধি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এই মানটা কি হবে, প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন কেন মানটা দ্বিগুণ হচ্ছে বা কেন বৃদ্ধি ঘটছে এই আলোচনায় আমরা ধীরে ধীরে আসব, ধীরে ধীরে দেখবে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আপাতত কি দেখলাম, যে যাদের ক্ষেত্রে তোমার কি আছে, দ্রবণে দাবক অণুর সংযোজন বা বিয়োজন ঘটে তারা যে আমরা এত যে সূত্র করে এসেছি, অর্থাৎ ভ্যাংটাপের অভিস্রাবণ চাপ, রাউল্টের সূত্র ইত্যাদি যে করে এসেছি, এইগুলো তোমার কি আছে তারা মেনে চলে না। পরীক্ষা করতে গিয়ে তাদের যে পরীক্ষালব্ধ মানটা আমরা পাই সেই পরীক্ষালব্ধ মান সূত্র অনুযায়ী যে মান, অর্থাৎ তাত্ত্বিক যে মান তার অপেক্ষা ভিন্ন হয়। যেখানে তোমার কি হয়, বিয়োজন ঘটে সেখানে সংখ্যাগত ধর্মের মান বৃদ্ধি পায় কারণ কণা সংখ্যার বৃদ্ধি ঘটছে এবং সেখানে তোমার আণবিক ভরের কি হয়, হ্রাস ঘটে। আর যেখানে তোমার কি হচ্ছে, সংযোজন হয় সেখানে তোমার কি হচ্ছে, সংখ্যাগত ধর্মের হ্রাস ঘটে এবং আণবিক ভরের তোমার কি হয়, বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা দেখে নিই যে এদের ক্ষেত্রে সংযোজন বা বিয়োজনের ফলে
কিরূপ পরিবর্তন ঘটে। তাহলে প্রধানত আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণটা কি দেখলাম? অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ আমরা দেখলাম এখানে দেখো, কারণ দ্রবণে দাব অণুর বিয়োজন এবং 2 নম্বর কি দেখলাম, যে কিছু দ্রবণে দাব অণুর সংযোজন। যেখানে দ্রবণে দাব অণুর বিয়োজন ঘটছে, যেমন ধরো কি বললাম, NaCl বিয়োজিত হয়ে Na+, Cl- হচ্ছে, তাহলে এখানে তোমার কি দেখলাম, কণা সংখ্যা বৃদ্ধি। তাহলে কণা সংখ্যা বৃদ্ধি হলে সংখ্যাগত ধর্ম হ্রাস। এইরূপ ক্ষেত্রে যেটা আমরা উদাহরণ দিলাম, ধরো বেনজিন দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড, এদের ক্ষেত্রে কি হয়, সংযোজন ঘটে হাইড্রোজেন বন্ধন দ্বারা হয়েছে। এদের ক্ষেত্রে হয় কি, সংযোজন কি হাইড্রোজেন বন্ধন দ্বারা। কি রূপে হয় একবার দেখে নাও, তোমরা এটা অনেকেই জানো। এই অ্যাসিটিক অ্যাসিড অণু, এর সঙ্গে আরও একটা অ্যাসিটিক অ্যাসিড অণু কী হয়, হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত হয়ে কি হয়, এইরূপ ডাইমার গঠন করে। কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে, ডাইমারের জায়গায় 3টে অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ডাইমার গঠন করতে পারে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই গঠনের ফলে এদের ক্ষেত্রে কি দেখলাম, কণা সংখ্যা হ্রাস পেলেই এদের ক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে, যেহেতু সংখ্যাগত ধর্মের মান কণা সংখ্যার উপর নির্ভর করে, তাহলে এদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মান কি হবে, হ্রাস ঘটবে। পরিষ্কার বোঝা গেছে এইটা সংখ্যাগত ধর্মের পরিবর্তনের কারণ বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের কারণ। এখন দেখো এইখানে যেটা বলছিলাম, যে এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আণবিক ভরের হ্রাস ঘটে। অর্থাৎ তোমার কি হচ্ছে, যখন আমরা এখান থেকে সংখ্যাগত ধর্ম থেকে আণবিক ভর নির্ণয় করতে যাচ্ছি, সেই আণবিক ভরের হ্রাস ঘটে, আণবিক ভরের বৃদ্ধি ঘটে। দেখো এখানে খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিড এইটা, এর ক্ষেত্রে আণবিক ভর m সমান কত হয় তোমরা জানো, m সমান কত হচ্ছে তোমার 60। পরীক্ষা করতে গিয়ে দেখব এদের ক্ষেত্রে যে আণবিক ভর আমরা পাই, অর্থাৎ পরীক্ষালব্ধ আণবিক ভরের মান কত হয়ে যায়, 120, অর্থাৎ দ্বিগুণ। কেন দ্বিগুণ, দেখো এখান থেকে বুঝতে পারছো, যে কারণ দুটো কণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা কণা রূপে আচরণ করছে, তাই আণবিক ভর দ্বিগুণ হয়ে যাচ্ছে। এদের যদি দেখো, এদের ক্ষেত্রে আমরা কি জানি, যে এদের ক্ষেত্রে এমনি নর্মালভাবে আণবিক ভর, যদিও তোমরা শিখে এসছো কি, যে আয়নীয় যৌগ, এদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কতটা প্রয়োগ করতে পারি না, কি প্রয়োগ করতে পারি, এদের ক্ষেত্রে সংকেত ভর। যদিও আমরা চলতিভাবে তোমার কি হয়, সরাসরি আণবিক ভরই বলে থাকি। এদের ক্ষেত্রে আণবিক ভর কত ছিল তোমার 58.5, কিন্তু এদের ক্ষেত্রে পরীক্ষালব্ধ যদি আণবিক ভর নির্ণয় করতে যাই, তাহলে কি দেখব হয়ে যাচ্ছে মানটা 58.5/2, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। কেন দেখো, কারণ কণা সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে গিয়ে প্রতিটা কণাই এক একটা পৃথক কণা রূপে দ্রবণে আচরণ করবে, এবং ওই প্রতিটা কণার জন্য আলাদা আলাদাভাবে আমরা তোমার কি হচ্ছে, তার সংখ্যাগত ধর্মের একটা মান পাবো, ফলে কার্যকারী আণবিক ওজন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো, যখন এদের ক্ষেত্রে এই সূত্রগুলো, অর্থাৎ ভ্যান টপের অবিশ্বমন চাপ সংক্রান্ত সূত্র, রাউল্টের তোমার কি আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন যখন মিলল না, তখন আমরা এদের ক্ষেত্রে মেলানোর জন্য কি করছি, দেখো একটা নতুন জিনিস নিয়ে আসছি, যেটা তোমার কি হচ্ছে, বিজ্ঞানী ভ্যান টপ দ্বারা প্রয়োগ করা ভ্যান টপ গুণক। তাহলে দেখো এখন আমরা আলোচনা করব কি, ভ্যান টপ গুণক। আমরা কি করতে যাচ্ছি, দেখো আমরা দেখো এদের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত দ্রব্যগুলোর সংযোজন বিয়োজন হচ্ছে না, অর্থাৎ ইউরিয়া,
ইউরিয়া বা গ্লুকোজ। এদের ক্ষেত্রে আমরা কি বললাম, তো সমস্ত সূত্র মেনে চলবে। উদাহরণস্বরূপ আমরা কি দিয়েছিলাম, অভিস্রাবণ চাপ পাই সমান কি হচ্ছে CRT। তোমাদের বললাম যে এখানে সংখ্যাগত ধর্মের রিপ্রেজেন্টেটিভ রূপে আমরা এখানে অভিস্রাবণ চাপটাকে ধরে নিচ্ছি, পরে ইন জেনারেলাইজ করব। কিন্তু এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যখন NaCl বা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড এদের ক্ষেত্রে কি হচ্ছে, এই সূত্রটা অর্থাৎ অভিস্রাবণ চাপের সূত্রটা পাই সমান CRT এটা মিলছে না। এটাকে দেখো আমরা পাই ডট দিতে পারি, কারণ এটা হচ্ছে পরীক্ষালব্ধ অভিস্রাবণ চাপ, পরীক্ষা লব্ধ অভিস্রাবণ চাপ। অর্থাৎ এদের ক্ষেত্রে যখন আমরা পরীক্ষা করে অভিস্রাবণ চাপের মান নির্ণয় করলাম, সেটা যখন বেরোলো সেটাকে আমরা এর সঙ্গে পৃথক করার জন্য পাই ডট ধরেছি। এইটা কি অনুযায়ী, সূত্র অনুযায়ী যেটা পাই ডটটা কি হচ্ছে CRT সূত্র দ্বারা মিলছে না। তখন কি করা হলো দেখো, ঠিক এর মতো তোমাদের খেয়াল করো, গ্যাস সূত্রে কি করে এসছো, গ্যাসের অবস্থার সমীকরণ কি ছিল, PV সমান nRT। এইটা যখন এটা তোমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে মিলল না, তখন আমরা কি করলাম, PV সমান প্রাথমিক পর্যায় ZnRT, অর্থাৎ একটা গুণক দ্বারা গুণ করা হয়েছিল, যাকে বলা হতো তোমার কি আছে সংকোচনশীলতা গুণক, অর্থাৎ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এখানেও তাই করা হলো। যখন এটা মিলল না, তখন এদের ক্ষেত্রে কি করা হলো, যে পাই ডট সমান ICRT। এখানে দেখো আইটা কি, আইটা হচ্ছে একটা গুণক। কি গুণক, একে বলা হয় তোমার কি আছে ভ্যান টপ গুণক, ভ্যান টপ গুণক, ভ্যান টপ গুণক হয়েছে। অর্থাৎ এই সূত্রটা মেলানোর জন্য কি করা হলো, একটা গুণক দ্বারা গুণ করা হলো, যেটা তোমার কি হচ্ছে, এই যে কি নির্দেশ করবে, এইটা এই আইটা নির্দেশ করবে যে দ্রবণে দাবের কণা সংখ্যা কত গুণ বৃদ্ধি বা হ্রাস পায়। বা উল্টোভাবে দেখো, যেহেতু দ্রবণে দাবের কণা সংখ্যা কত গুণ বৃদ্ধি বা হ্রাস পায়, তার উপরে কি নির্ভর করবে, সংখ্যাগত ধর্মের মান। তাহলে আমরা কি বলতে পারি, যে এদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের মান, সংখ্যাগত ধর্মের মান কত গুণ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আইটা কি নির্দেশ করবে বললাম, আইটা একটা গুণক যেটা নির্দেশ করবে দ্রবণের সংখ্যাগত ধর্মের মান কত গুণ বৃদ্ধি বা হ্রাস পায়, বা দ্রবণের দাবের কণা সংখ্যা, অর্থাৎ 1 মোল দাব নিয়েছি সেটা বিয়োজিত হয়ে কত গুণ বেড়েছে, বা 1 মোল দাব নিয়েছি যেটা সংযোজিত হয়ে কত গুণ হ্রাস পেয়েছে, সেটা নির্দেশ করবে। ঠিক আছে, এখন দেখো এইটা যদি আমরা বলি যে এইটা আমরা কি পাচ্ছি, সূত্র থেকে পাচ্ছি, সূত্র থেকে, যাকে আমরা তাত্ত্বিক মান ধরি, আর এইটা কি হচ্ছে পরীক্ষালব্ধ মান। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে দেখো 1 দিই, আর এই সমীকরণটাকে যদি 2 দিই, তাহলে এখানে যদি দেখো আমরা কি বলে দিই, যে 2/1 করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2/1, অর্থাৎ পাই ডট বাই পাই ইকুয়াল টু ICRT বাই CRT, তাই তো CRT। তাহলে এখান থেকে দেখো সবগুলো কেটে গিয়ে আই সমান কি পাচ্ছি, পাই ডট বাই পাই। অর্থাৎ যে এখানে তাহলে কি পেলাম, যে আইটা কি হচ্ছে দেখো, আইটা হচ্ছে পরীক্ষালব্ধ, অর্থাৎ আই সমান কি হচ্ছে, এইটা পরীক্ষালব্ধ, অর্থাৎ পরীক্ষা করে যেটা পাওয়া যাচ্ছে, পরীক্ষালব্ধ অভিস্রাবণ চাপ ভাজিত তাত্ত্বিক, অর্থাৎ কি হচ্ছে তাত্ত্বিক কোণটা, যেটা আমরা সূত্র থেকে পাচ্ছি, অর্থাৎ ভ্যান টপ সূত্র থেকে যেটা আমরা পাচ্ছি।
তাত্ত্বিক অভিস্রাবণ চাপ। ঠিক আছে, তাত্ত্বিক অভিস্রাবণ চাপ। এবার এইটাকে দেখো, এইটাকে আমরা কি বলেছিলাম যে অভিস্রাবণ চাপটাকে আমরা কি হচ্ছে তোমার সংখ্যাগত ধর্মের একটা প্রতিনিধি স্বরূপ আলোচনা করেছি। তাহলে ইন জেনারেলভাবে যদি আমরা করি দেখো, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি যে অভিস্রাবণ চাপটার জায়গায় আমরা যদি সংখ্যাগত ধর্ম লিখি তাহলে কি বলতে পারি, অর্থাৎ আই সমান কি হচ্ছে, আই সমান পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস একটু বলে রাখি, যদিও সেটা পরে আবার বলবো, যে আমরা এখানে কি বলেছিলাম যে আই সমান তোমার কি আছে পাই ডট বাই পাই, অর্থাৎ তোমার কি আছে আইটা কি নির্দেশ করছে যে পরীক্ষালব্ধ মানটা তোমার কি হচ্ছে তাত্ত্বিক মান অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাচ্ছে। বা এখানে বলেছিলাম পরীক্ষালব্ধ বা দ্রবণে সংযোজন বা বিয়োজনের ফলে কণা সংখ্যা কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। এখন দেখো যদি আমরা এইটা ধরে নিই, যদি NaCl ধরে নিই, NaCl কি হয় বিয়োজিত হয় Na প্লাস Cl মাইনাস, তাহলে এটা যদি 1 মোল হয় তাহলে এখানে কত 1 মোল, এটাও 1 মোল, তাহলে হচ্ছে কত 2 মোল। তাহলে কণা সংখ্যা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, ফলে এখানে পরীক্ষালব্ধ অভিস্রাবণ অর্থাৎ পাই সমান কি ছিল আই ইন্টু পাই, দ্যাট ইজ এখানে আয়ের মান কত হয়ে যাবে, এর ক্ষেত্রে আয়ের মান কত হয়ে যাবে 2, কারণ দেখো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ পাই ডট সমান তোমার কি হয়ে যাবে 2 ইন্টু পাই, অর্থাৎ সূত্র অনুযায়ী যে অভিস্রাবণ চাপ পাওয়া উচিত ছিল তার তুলনায় দ্বিগুণ হবে। আমরা আরও কয়েকটা উদাহরণের আলোচনা করব, আগে আমরা থিওরির সাহায্যে দেখাই সত্যি আমরা এখানে যেটা বলেছিলাম সেটা মিলছে নাকি। এখন দেখো তাহলে এখানে কি পেলাম যে আই সমান পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। এখন তোমরা জানো যে সংখ্যাগত ধর্মের মান কিসের ওপর নির্ভর করে, দ্রবণে উপস্থিত দাবের কণা সংখ্যার ওপরে। তাহলে তোমার কি বলতে পারি আমরা যে পরীক্ষাগত বা পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম এটা কার সঙ্গে সমানুপাতি হবে, এবং এটা আমরা কখন পাচ্ছি, দ্রবণে দাবকণার বিয়োজন বা সংযোজন ঘটার পর। তাহলে কার সঙ্গে সমানুপাতি হবে, দ্রবণে দাবের বিয়োজন বা সংযোজনের ফলে উৎপন্ন মোল সংখ্যা, অর্থাৎ দ্রবণে আমরা যে দাব নিয়েছি তার সংযোজন বা বিয়োজনের ফলে উৎপন্ন মোল সংখ্যা, সেটাই কার সঙ্গে সমানুপাতি হবে, পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের সঙ্গে। আর তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম কি হবে দেখো, তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম, তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম এটা কার সঙ্গে সমানুপাতি হবে, তাত্ত্বিকটা কি আমরা যত মোল নিয়েছিলাম সেই মোল, তার মানে বিয়োজনের পূর্বে যে মোলটা ছিল সেই মোলটা নির্দেশ করবে। তাহলে কি বলতে পারি যে দাবের বিয়োজন বা সংযোজনের পূর্বে মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আই সমান আমরা তাহলে এবার কি লিখে দিতে পারি যে দ্রবণে বা দাবের
দাবের, দাবের মানে এখানে দাবের অবশ্যই দোবনের মধ্যে দাবের, ঠিক আছে, আলাদা করে আর লেখার দরকার নেই। দোবনে দাবের বিয়োজন বা সংযোজনের পরে মোল সংখ্যা বাই দাবের বিয়োজন বা সংযোজনের পূর্বে মোল সংখ্যা, ঠিক আছে। সংযোজনের এটা ছিল বিয়োজন বা সংযোজনের পূর্বে মোল সংখ্যা, ঠিক আছে। এখন দেখো তাহলে সেটা যদি আমরা দেখি আগের মতোই ঠিক একইভাবে ধরো যদি NaCl যেটা আমরা উদাহরণ নিয়েছিলাম NaCl বিয়োজিত হয়ে কি হচ্ছিল Na প্লাস Cl মাইনাস, তাহলে এটা 1 মোল, এটা 1 মোল প্লাস 1 মোল সমান কত 2 মোল। তাহলে এখানে দেখো তোমার কি হচ্ছিল I সমান কত ছিল, I সমান কত সংযোজন বা বিয়োজনের পরে মোল সংখ্যাটা 2/1 সমান 2। যদি আমরা এটা নিতাম দেখো Na2SO4 তাহলে তার ক্ষেত্রে কি ছিল 2Na প্লাস SO4 2 মাইনাস 1 মোল যদি নিই তাহলে 1 মোল এখানে কত হচ্ছে দেখো 1 মোল থেকে এটা 2 মোল, এটা কত 1 মোল সমান কত হচ্ছে দেখো 3 মোল। তাহলে এখানে I সমান কত বিয়োজনের পরে মোট মোল সংখ্যাতে 3 বাই আগে মোল সংখ্যা 2 বলছি 1 সমান 3। যদি আমরা এইটা দেখতাম Al2SO4 হোল 3 তাহলে এক্ষেত্রে দেখো কি হতো 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে এটা 1 মোল, এটা কত 2 মোল 3 মোল। তাহলে মোট বিয়োজনের পরে মোট মোল কত হচ্ছে, মোট মোল হচ্ছে তোমার কত দ্যাট ইজ 5 মোল। তাহলে এর ক্ষেত্রে I সমান কত হতো বিয়োজনের পরে 5/1 সমান 5, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা দেখো একটা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখাই, এখানে দেখাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড কি হয় ডাইমার গঠন করে, তাহলে দুটো অণু যুক্ত হয়ে গিয়ে CH3COOH হোল 2 এইটা। তাহলে এখানে দেখো 2 মোল, এখান থেকে কত 1 মোল। তাহলে I সমান কি ছিল যে সংযোজন বা বিয়োজনের পরে মোল সংখ্যা দ্যাট ইজ 1 মোল, তার আগে মোল সংখ্যা 2, তাহলে কত ছিল 2 মোল, এটা হয়ে যাচ্ছে 1/2, ঠিক আছে। I সমান 1/2। এবার দেখো এইখান থেকে আমরা যেটা বলছিলাম আণবিক ওজনের সঙ্গে সম্পর্কটা কি, দেখো এখানে যদি ধরে নেওয়া হয় যে আমি এখানে একবার একটু লিখে দেখাচ্ছি, দেখো যদি যে দোবনে W গ্রাম দাবো যার আণবিক ভর এই আণবিক ভরটা কি নর্মাল আণবিক ভর, দাবো যোগ করলে পরীক্ষালব্ধ আণবিক ভর সমান হলো কত m ডট হয়েছে। পরীক্ষালব্ধ আণবিক ভরটা কত হলো m ডট। তাহলে এদের ক্ষেত্রে দেখো আমরা আণবিক ভর দিয়ে কি দিতে পারি, তাহলে এখানে দেখো I সমান কি লিখতে পারি সংযোজন বা বিয়োজনের পর মোট মোল সংখ্যা। এটা কত হবে সংযোজন আমরা নিয়েছি কত W গ্রাম, সংযোজন বা বিয়োজনের পর আণবিক ভর হয়েছে কত এইটা, অতএব তোমার কি হচ্ছে দ্যাট ইজ W/m ডট। নিচেরটা দেখো
দাবের সংযোজন বা বিয়োজনের পূর্বে মোল সংখ্যা। দাবও কত নিয়েছি, ডব্লু গ্রাম, নর্মাল আণবিক ভর কত এইটা, তাহলে তার মোল সংখ্যা কত, দ্যাট ইজ ডাব্লু বাই এম। তাহলে এক্ষেত্রে দেখো তোমার কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এম বাই এম ডট হয়েছে। তাহলে এম বাই এম ডট হলে এখানে এম ডট পরীক্ষালব্ধ আণবিক ভর কত ছিল, আই ইন্টু ও, পরীক্ষালব্ধ আণবিক ভর এম ডট সমান কত ছিল, এম বাই আই। তাহলে এক্ষেত্রে দেখো যখন আমরা NaCl নিয়েছিলাম তখন যখন আই সমান আমরা 2 পেয়েছি, তাহলে এখানে এম ডট কত পাওয়া দরকার, এম ডট কত পাবো, দ্যাট ইজ এম অর্থাৎ আণবিক ভর বাই 2 অর্ধেক। এক্ষেত্রে দেখো যখন আই সমান 3 হয়েছে তখন তার ক্ষেত্রে পরীক্ষালব্ধ আণবিক ভর কত পাবো, দ্যাট ইজ এম বাই 3 অর্থাৎ তার প্রাথমিক আণবিক ভরের 1/3। এক্ষেত্রে তোমার কি হবে, পরীক্ষালব্ধ আণবিক ভর কত হবে, এম বাই 5 অর্থাৎ তোমার কি আছে আণবিক ভরের 1/5 গুণ। ঠিক আছে, তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখন যে আমরা আলোচনাগুলো করছি এই যে তোমার বিয়োজন বা সংযোজন, এখানে যে আমরা আই দিচ্ছি বা আণবিক ভর ক্যালকুলেশন দেখাচ্ছি সবটাই তোমার কি হচ্ছে, সবটাই কিন্তু দ্রবণে এরা 100% বিয়োজিত হচ্ছে ধরে নিয়ে করা হচ্ছে। যদি 100% বিয়োজন না ঘটে তখন কি হবে সেটাও আমরা আলোচনায় আসব, সেক্ষেত্রে বিয়োজন মাত্রা দিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এইটার ক্ষেত্রে দেখে নাও, এর ক্ষেত্রে তাহলে আণবিক ভর কত হওয়া উচিত ছিল, বা এই আণবিক ভর কত হবে, পরীক্ষালব্ধ আণবিক ভর এম ডট কত হবে, এম বাই আই অর্থাৎ তোমার কি হচ্ছে এম বাই হাফ দ্যাট ইজ 2m। দেখো আমরা কি পেয়েছিলাম, অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ওজন আমরা প্রথম যখন বলেছিলাম যে আণবিক ওজনটা নর্মালভাবে আণবিক ওজন কত, নর্মালভাবে আণবিক ওজন কত 60, সেটা হয়ে যাচ্ছিল কত 120। এর ক্ষেত্রেও কি বলেছিলাম, নর্মালভাবে আণবিক ওজনটা কত ছিল, নর্মালভাবে আণবিক ওজন কত ছিল, দ্যাট ইজ 58.5, সেটা হয়ে যাচ্ছে কত দেখো 58.5/2 অর্থাৎ অর্ধেক। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি হচ্ছে দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম হলে তাদের ক্ষেত্রে আমাদের এই আয়ের মানটাকে নির্ণয় করতে হবে। আয়ের মান নির্ণয় দেখো তোমাদের নর্মালভাবে যদি দ্রবণে 100% বিয়োজন ঘটে তাহলে নর্মালভাবে তোমার আই কী বেরোবে সেটা আমরা আলোচনা করে দিয়েছি, এবং তার ক্ষেত্রে তোমার কি হবে সংখ্যাগত ধর্মের মান কি পাবো সেটাও বলে দেওয়া যায়। যেমন ধরো এর ক্ষেত্রে তোমার কি হয়েছে সোডিয়াম ক্লোরাইড, এর ক্ষেত্রে তোমার কি হয়েছে আয়ের মান বেরিয়েছে 2, যদি তোমার কি হয় 100% বিয়োজিত হয় তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, এক্ষেত্রে পাই সমান কি হবে ICRT দ্যাট ইজ তোমার কি হবে 2CRT হয়েছে। তাহলে এখানে দেখো যখন আমরা অভিস্রাবণ চাপটাকে ধরে আলোচনা করছি তখন আমরা কি বলেছি যে সূত্রটা হবে এইটা, অর্থাৎ যে পাই সমান ICRT, যেখানে আই সমান কি হচ্ছে পাই ডট বাই পাই বলেছি এটা, অর্থাৎ পরীক্ষালব্ধ তোমার কি আছে অভিস্রাবণ চাপ বাই তাত্ত্বিক অভিস্রাবণ চাপ। এবার এই সূত্রটা দেখো, এই সূত্রটা কি শুধু অভিস্রাবণ চাপের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ তাহলে এই সূত্রটাকে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রেও বলতে পারি। অর্থাৎ তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে কি হবে দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে তাহলে তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ আই সমান কি হয়ে যাবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি ছিল তোমাদের সূত্রটা, এখানে আমি আগে লিখছি দেখো, দ্যাট ইজ ডেল্টা পি বাই P0 সমান x2। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, এটা যদি পরীক্ষালব্ধ ধরি, এইটা পরীক্ষালব্ধ, তাহলে তোমার কি হয়ে যাবে, দ্যাট ইজ ডেল্টা পি বাই P0, এই সরি ডেল্টা পি ডট বাই ডেল্টা পি বাই P0, P0 কেটে গিয়ে তোমার কি হবে ডেল্টা পি ডট বাই ডেল্টা পি। তাহলে এক্ষেত্রে দেখো সূত্রটার কী রূপ ধারণ করবে, দ্যাট ইজ IX2 হয়েছে। স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে দেখো সূত্রটা কি ছিল, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। তাহলে এক্ষেত্রে কি হবে আই সমান ডেল্টা টিবি ডট বাই ডেল্টা টিবি
তাহলে এখন সূত্রটা কি হয়ে যাবে, ডেল্টা টিবি সমান আই ইন্টু কেবি ইন্টু এম। হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে কি ছিল দেখো, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, আই সমান ডেল্টা টি এফ ডট বাই ডেল্টা টি এফ। তাহলে এখন সূত্রটা কি হয়ে যাবে, দ্যাট ইজ এইটা। ঠিক আছে, এবার আমরা দেখো শুধু আর একটা জিনিস দেখে নেব যে এর ক্ষেত্রে দ্রবণে যদি 100% বিয়োজন না ঘটে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। অর্থাৎ দ্রবণে দাবের অণুর আংশিক বিয়োজন ঘটলে, আংশিক বিয়োজন বা সংযোজন ঘটলে, তাহলে তাদের ক্ষেত্রে 1 নম্বরে আসছি বিয়োজনের ক্ষেত্রে। বিয়োজনের ক্ষেত্রে হয়েছে, ধরে নিই এর ক্ষেত্রে বিয়োজন মাত্রা সমান আলফা। তোমরা জানো আলফাটা একবার বলে দিই, আলফাটা বিয়োজন মাত্রাটা কি, মোট অণুর কত অংশ বিয়োজিত হয়। অর্থাৎ আলফা সমান কি, বিয়োজিত অণুর সংখ্যা ভাজিত মোট অণুর সংখ্যা। তাহলে দেখো যদি এখানে দেখো বিয়োজন মাত্রা আলফা যদি এরকম হয়, কোনো একটা দ্রবণে তোমার একটা অণু অর্থাৎ একটি অণু বিয়োজিত হয়ে n সংখ্যক অণু উৎপন্ন করে, হয়েছে। যেমন ধরো আমরা এমনি বলতে পারি যে NaCl বিয়োজিত হয়ে কটা, আচ্ছা n সংখ্যক অণু নয়, n সংখ্যক আয়ন বলি বা n সংখ্যক কণা বলি, সুবিধা হবে, কারণ এখানে আমরা কণা নিয়ে আলোচনা করছি। Na+Cl-, তাহলে কটা কণা করছে, দুটো। আবার ধরো Al2SO4 হোল 3 বিয়োজিত হয়ে কি হয়, 2Al3+ 3SO4 2-, তাহলে কটা কণা উৎপন্ন করছে, 5টা। এরকম যদি তোমার কি হয়, n সংখ্যক কণা উৎপন্ন করে, ধরো A বিয়োজিত হয়ে কি হয়েছে, NB n সংখ্যক উৎপন্ন করেছে। প্রাথমিক অবস্থায় এটা নিয়েছি 1 মোল, বিয়োজনের আগে এটা কত, 0 মোল, হয়েছে। বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে আলফা মোল বিয়োজিত হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কত, 1 - আলফা। এটার ক্ষেত্রে দেখো যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে 1 মোল বিয়োজিত হলে কত, n মোল বি উৎপন্ন হচ্ছে, আলফা মোল বিয়োজিত হলে কত হবে, n আলফা। তাহলে বিয়োজনের পরে অর্থাৎ বিয়োজনের পরে মোট মোল সংখ্যা কত হবে, 1 - আলফা প্লাস n আলফা সমান কত হচ্ছে দেখো, 1, এখান থেকে আলফা কমন নিয়ে নিই যদি এই দুটো থেকে, তাহলে আলফা ইন্টু n - 1, nটাকে আগে নিয়ে এইটাকে পরে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে আই সমান কত হয়ে যাবে দেখো, আই সমান কি ছিল, বিয়োজনের পর মোট মোল সংখ্যা অর্থাৎ বিয়োজনের পরে মোট মোল সংখ্যা অর্থাৎ 1 + আলফা ইন্টু n - 1 বাই তোমার বিয়োজনের পূর্বে মোট মোল সংখ্যা অর্থাৎ 1 মোল। তাহলে কি হচ্ছে দেখো, আলফা ইন্টু n - 1 সমান I - 1 বা আলফা সমান কি হচ্ছে, I - 1 বাই n - 1। এটাকে খুব ভালো করে করবে, তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে কাজে লাগবে। ঠিক একই দেখো 2 নম্বরে যদি আসি, দেখো সংযোজনের ক্ষেত্রে, যদি ধরে নিই এখানেও সংযোজন মাত্রা সমান আলফাই ধরলাম, এখানে ধরে নিলাম যে n সংখ্যক অণু সংযোজিত হয়, n সংখ্যক অণু সংযোজিত হয়, অর্থাৎ n সংখ্যক অণু সংযোজিত হয়ে কি হয়, একটা অণু উৎপন্ন করে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে ধরে নাও
যে এন এ সংযোজিত হয়ে বি উৎপন্ন করেছে, এটাই যদি কি হয় প্রথমে এন মোল হয়, এটা 1 মোল হয়েছে। বা বলতে পারি এরকম না বলে যদি এটা 1 মোল নিই তাহলে এটা কত হবে 1/n মোল। ঠিক আছে, এখন সংযোজন মাত্রা আলফা, তাহলে বিয়োজনের পরে অবশিষ্ট এইটা, তাহলে উৎপন্ন হবে কত α/n। তাহলে মোট মোল সংযোজনের পরে মোট মোল কত 1 - আলফা প্লাস α/n সমান 1 প্লাস আলফা, এটাকে আগে রাখছি 1/n - 1। তাহলে আই সমান কি বিয়োজনের বা সংযোজনের পরে মোট মোল সংখ্যা অর্থাৎ 1 প্লাস আলফা ইন্টু 1/n - 1 বাই কত পরে, এই সরি এটা পরে, আগে কত ছিল 1 মোল 1, তাহলে আলফা ইন্টু 1/n - 1 সমান I - 1, দ্যাট ইজ আলফা সমান I - 1/1/n - 1। দেখো দুটোর মধ্যে তোমার কি আছে, কোনো তফাৎ নেই, শুধু এখানে দেখো কি ছিল আলফা সমান I - 1/n - 1, এখানে দেখো আলফা সমান কি আছে I - 1, এখানে দেখো শুধু n এর জায়গায় 1/n। তবে এইটাকে দেখো, এইটা I অপেক্ষা এখানে I 1 অপেক্ষা ছোট এবং 1/n 1 অপেক্ষা ছোট, সেই জন্য এইটাকে দেখবো অনেক ক্ষেত্রে এইভাবে লেখা হয় যে 1 - I/1 - 1/n, এটাও লেখা হয়, জাস্ট এইটা বড় অর্থাৎ I বা 1/nটা ছোট বলে হয়েছে। এই দুটো জিনিসকে তোমরা খুব ভালো করে রাখবে, কারণ এইগুলো তোমার কি হচ্ছে দেখবে বিশেষত জয়েন্টের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেয় সেইগুলোকে সলভ করতে তোমাদের খুব কাজে লাগবে, বা এইগুলোর ওপর ভিত্তি করে তোমাদের অনেক নিউমেরিক্যাল প্রবলেম দেয়। তাহলে এখন থেকে আমরা একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেম দেখে নিই। প্রথম প্রবলেমটা দেখো, 20 গ্রাম বেঞ্জিনে 0.02 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড, দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন ঘটে 0.45 ডিগ্রি সেন্টিগ্রেড। বেঞ্জিনের KF 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স হলে দ্রবণে অ্যাসিডের অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের আর কি অ্যাসিডের সংযোজন মাত্রা নির্ণয় করো। হয়েছে, অর্থাৎ এখানে তাহলে কি করতে হবে, আলফা নির্ণয় করতে হবে। দেখো রাউল্টের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, তোমরা লিখবে রাউল্টের সূত্র অনুযায়ী ডেল্টা টিএফ সমান এফ ইন্টু এম। আমি নর্মালভাবে আগে তোমার আই নির্ণয়ে যাচ্ছি না, অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে হয়ে যাবে। দেখো এম সমান মোলার গাঢ়ত্ব, অর্থাৎ তোমার কেএফ ইন্টু মোলার গাঢ়ত্ব তোমার কি জানো যে W2 অর্থাৎ কত গ্রাম 0.2 গ্রাম ইন্টু কত 1000 বাই W1 কত 20 গ্রাম ইন্টু এম। আমি এই এমটা ডট আসবে এখানে, কারণ এখানে সংযোজন বিয়োজন ঘটেছে। তাহলে এখান থেকে দেখো তোমার কি আছে এম ডট বা এম অবজার্ভ আমরা লিখতে পারি, যেটা আমরা এম অবজার্ভ পাচ্ছি। আচ্ছা এম অবজার্ভ দিলাম, অবজার্ভ সমান তোমার কি হচ্ছে কেএফ ইন্টু 0.2 ইন্টু 1000 20 ইন্টু কত ডেল্টা টিএফ। হয়েছে, তোমরা একবারে এই সূত্রটাও বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত দেখো 5.12 ইন্টু 0.2 ইন্টু 1000 বাই তোমার কত 20 ইন্টু কত 0.45, এর মানটা আসছে দেখবে মানটা আসে 113.78। ঠিক আছে, তাহলে এইটা অবজার্ভ পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড কী করে, ডাইমার গঠন করে, অর্থাৎ CH3 COOH দুটো অণু যুক্ত হয়ে গিয়ে কি হয়, CH3 COOH হোল 2 ডাইমার গঠন করে। এর ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ওজন কত, 60। তাহলে এখানে দেখো I সমান কত পেয়ে যাচ্ছে, দেখো I সমান কি হচ্ছে তোমার, I সমান M/M অবজার্ভ বা M ডট হয়েছে যেটা, তাহলে 60/113.78 হয়েছে। তাহলে আলফা সমান কি হবে, আলফা সমান I-1/1/n-1। তোমরা এটাকে উল্টোভাবেও লিখতে পারো বলেছি। তাহলে এখানে আমরা যদি উল্টোভাবে লিখি, দেখো I মাইনাস এইটা বাই 1/1/n, দ্যাট ইজ 1 মাইনাস 60/113.78 বাই 1/1/2। এর ক্যালকুলেশনটা করবে, এর ক্যালকুলেশনে দেখবে মান আসছে 0.945। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখবে সংযোজন মাত্রা হয় কত, এত/1 × 100, অর্থাৎ 0.945/1 × 100 এত পার্সেন্ট সমান কত হয়ে যাচ্ছে, 94.5% হয়েছে। কারণ 1 মোলের মধ্যে এত মোল তোমার কি আছে, বিয়োজিত হয়, সেটাই আলফা বিয়োজনটা। তাহলে বিয়োজন মাত্রা হচ্ছে এইটা। আরও একটা যদি প্রবলেম দেখে নিই, দেখো পরেরটা, দেখো একটি যৌগ লিখি, যৌগ জলীয় দ্রবণে 80% টেট্রামার গঠন করে। এখন 100 গ্রাম জলে 2.5 গ্রাম দাবো, মানে ওই দাবো, আচ্ছা একটি যৌগ এ দিলাম, 2.5 গ্রাম এ যোগ করলে হিমাঙ্কের অবনমন ঘটে 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড। দাবের আণবিক ভর কত হয়েছে। তাহলে এখানে দেখো আগে আইটা নির্ণয় করি। আমরা কি জানি, আলফা সমান 1 মাইনাস আই বাই 1/1/n, দ্যাট ইজ আলফা এখানে কত, দেখো 80%, কত 0.8, 1 মাইনাস আই বাই 1/1/4, দেখো টেট্রামার, মানে 4টে অণু যুক্ত হয়ে একটা অণু উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস আই বাই এটা কত হচ্ছে, 3/4 হয়েছে। সেখান থেকে দেখো 0.8 গুণিত 3/4 সমান 1 মাইনাস আই, দ্যাট ইজ আই সমান কত, 1 মাইনাস, এটাকে দেখো এ করলে তোমার কত হচ্ছে, 2, আই সমান 0.6, দ্যাট ইজ 0.4 হয়েছে। এবার দেখো রাউল্টের সূত্র অনুসারে কি হচ্ছে, ডেল্টা টি এফ সমান আই কে এফ এম। তাহলে এখানে ডেল্টা টি এফ কত, 0.3, আই সমান কত 0.4, কে এফ জলের কে এফ কত 1.86 দেওয়া থাকবে, এখানে কে এফ সমান 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, সাল তো দেওয়াই থাকে, ইন্টু এম, এম সমান কত, দাবের ভর 2.5 ইন্টু 1000 বাই কত 100 ইন্টু আণবিক ভর ধরে নিলাম এম। তাহলে এম সমান তোমার কত হচ্ছে, দেখো এম সমান 0.4 ইন্টু 1.86
ইন্টু 2.5 ইন্টু 1000, আচ্ছা এইটাকে কেটে দেওয়া হোক, দুটো শূন্য, ইন্টু 10 বাই কত, এইটা নিচে চলে আসবে 0.3। এটার ক্ষেত্রে দেখবে ক্যালকুলেশন করলে মান আসছে 62, অতএব দাবের আণবিক ভর সমান 62। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা চ্যাপ্টারটা ভালো করে তৈরি করো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো করো এবং কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করো খুব ভালো করে, যেটা প্রবলেম হবে আমাকে বলবে। আর তোমাদের নিটের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সার, সেগুলো আমি কিছু করে পরে ভিডিও দিয়ে দেবো।